निजाम 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 के लिए जाओ, वो आपको एक काबे है निजाम के लिए इनका बड़ा बोले तो सारे
অধ্যায় এগুলো মূলত এক্সপেরিমেন্ট বুঝতে পারলেই এদের কথাবার্তাগুলো পরীক্ষায় চাওয়া প্রশ্নের জবাবও দেওয়া যায়, আবার প্রশ্নগুলোর গাণিতিক সমস্যার সমাধানও দেওয়া সম্ভব। বিষয়টা হচ্ছে বোঝা, আর সুবিধাটা হচ্ছে এই ধরনের বিষয়বস্তু সময় লাগে কম, অঙ্কগুলোর ক্ষেত্রে বা এক্সপেরিমেন্টগুলোর ক্ষেত্রে একটু চর্চা থাকলেই এই বিষয়গুলোর জবাব দিয়ে আসা যায়। তো পরীক্ষায় যদি এই জাতীয় প্রশ্নের উপস্থিতি দেখতে পাওয়া যায় বা আসে, তাহলে এইগুলোর উপরে আগে ধারণাবান হবে, কারণ এইগুলো সময় নেবে কম, তোমাকে অস্থির রাখবে কম। এই লক্ষ্যে আজকের আলোচনায় আমরা যেটা করতে যাচ্ছি, আন্ডারগ্রাউন্ড কেবলের ফল্টের অবস্থান, কোথায় ফল্ট হয়েছে সেই অবস্থানটা নির্ণয় করতে পারা বা জানা বা জ্ঞাত হওয়া বিজ্ঞানীদের কিছু আবিষ্কার, বিজ্ঞানীদের কিছু চিন্তা ভাবনার ফসল হিসাবে আমরা এই জিনিসগুলো আয়ত্ত করব। তো এমন অবস্থায় আমাদের চিত্রায়িত যে বিজ্ঞানীর বিষয়বস্তু, সেটা হচ্ছে বিজ্ঞানী ক্লেভিয়ার। কি বললাম? বিজ্ঞানী ক্লেভিয়ার ইনার এই আবিষ্কার, এটা সেই আবিষ্কারের রেজাল্ট থেকে আমরা ফল্টের দূরত্ব নির্ণয় করতে পারব। এটা যদি বিজ্ঞানের আবিষ্কার না থাকতো, তাহলে ফল্টের দূরত্ব নির্ণয় করাটা সময় সাপেক্ষ, দুরূহ, কষ্টসাধ্য ইত্যাদি বিভিন্ন রকমের বিড়ম্বন আমার তৈরি হবে। তাই কথা অনেক বলা যাবে, আমরা যা লিখেছি সেই আলোকে কথাগুলোকে বোঝার ইচ্ছা, মন মানসিকতায় একটু খেয়াল করবো, যার জন্য একটু বিষয়গুলো দেখে। তো আন্ডারগ্রাউন্ড কেবলের অবস্থানটা হচ্ছে মাটির নিচে। এই দুইটা প্রান্ত, একটা প্রান্তকে বলা হয়, যে প্রান্ত আমি লোড সরবরাহ করেছি সেই প্রান্ত,
আর একটা প্রান্ত হচ্ছে আমি যেখানে পাওয়ার সংগ্রহ করেছি সেই প্রান্ত। প্রান্তদ্বয়ের পরিস্থিতি বললাম কি, এই যে একটা কেবল মাটির নিচে গেছে, তাহলে এই দিকে আমি সাপ্লাই দিলাম, এই প্রান্তটা নিয়ে আমি গ্রাহকের বিভিন্ন জায়গায় লোড সরবরাহ করেছি গ্রাহকের লোড পরিচালনার জন্য। তাহলে প্রান্তদ্বয় কি, একটা প্রান্ত হচ্ছে সরবরাহ প্রান্ত, আর একটা প্রান্ত হচ্ছে আমার এখন ধরো কেবলের ফল্ট বিভিন্ন কারণে ফল্ট হতে পারে, আমরা তার ভুক্তভোগী হয় অবস্থা ভেদে তিনটা অবস্থা পাওয়ার পর। একটাকে বলা হয় শর্ট সার্কিট ফল্ট, দুইটা তার এক জায়গায় লেগে গেছে, এটা এক ধরনের হতে পারে। একটা হচ্ছে ওপেন সার্কিট ফল্ট, মাঝখান থেকে খেয়ে লেগে গেছে। আর একটা হচ্ছে গ্রাউন্ড ফল্ট বা আর্থ ফল্ট, মাটির সাথে লেগে গেছে। এই যে তিন ধরনের হয় কি কারণে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেটার কারণে বিশ্লেষণ বলা কষ্টকর, সম্ভব কিছু কথা বলা যায়, যেমন ওভারলোডেড, তারপরে হচ্ছে তোমার ইনসুলেশন ফেলিওর, ঠিক আছে। এই বিভিন্ন রকমের, এগুলো তোমরা একটু পাঠ্যপুস্তকের সাপেক্ষে দেখতে বা পড়বে। ফল্ট কোন ধরনের, এটা কিন্তু এক্সপেরিমেন্ট আমাদের কোন শিক্ষা দেবে না। আমাদের এক্সপেরিমেন্ট শিক্ষা দেবে কত দূরত্বে ফল্ট হয়েছে, সেই দূরত্বটা বলে দেওয়া হবে। এরপরে আমি মাটি আলগা করে বা ঘুরে বাস্তব অবস্থায় দেখতে পাবো যে আমাদের এই ধরনের কোনো ফল্ট হয়েছে। দেখি যেটা কি শর্ট সার্কিট হয়েছে, ওপেন সার্কিট হয়েছে, নাকি আর্থ ফল্ট হয়েছে বা গ্রাউন্ড ফল্ট হয়েছে, সেটা। তো এই জন্য বিজ্ঞানের আবিষ্কারটা কিভাবে উনি এক্সপেরিমেন্ট করে এই বিষয়টাকে আমাদের কাছে সহজ করে দিল। যদি আজকে এই বিজ্ঞানীদের আবিষ্কারগুলো না থাকতো, তাহলে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের ফল্টের অবস্থান চিহ্নিত করা একটা কষ্টসাধ্য, ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, বিড়ম্বনা তৈরি হতো মারাত্মকভাবে। তো যাই হোক, সেই উদ্দেশ্যে বিজ্ঞানী ব্লেভিয়ারের টেস্ট আমরা শুরু করছি। সবাই একটু মনোযোগের সাথে দেখবা, তারপরে চর্চাতে একটু প্রাধান্য দিবে, এরপরে দেখবা যে তোমার নিজের কাছেও এটা সরল প্রকৃতির হয়ে যাবে। তো নাও স্টার কি করতে চাচ্ছে, এখান থেকে এটা মনে করছি আমার যে কোনো একটা প্রান্ত, যেহেতু এক্সপেরিমেন্ট করছি আমি, তাহলে এই কেবলটা দুই মাথা বিচ্ছিন্ন করতে হবে। কি বিচ্ছিন্ন? সব লোড ডিসকানেক্ট করে দিতে হবে, আবার সাপ্লাইও ডিসকানেক্ট করে দিতে হবে। তাহলে কেবলটা কি হলো, অব্যবহৃত অবস্থায় ডেড বডির নাই পড়ে থাকে, এর আর কোনো ফাংশন নেই। কি করলাম, দুইটা মাথা মাটি খুঁজে দুইটা মাথা বার করতে হবে। কোন দুই মাথা? যে মাথাতে সাপ্লাই দিয়েছিলাম সেই মাথা, যে মাথাতে লোড দিয়েছিলাম সেই মাথা। এবার দুইটা মাথা আমার ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর তার মনে করছি, এক্সপেরিমেন্ট বোঝানোর সুবিধার্থে মনে করলাম কেবলটা, এই যে আমি দুইটা প্রান্ত লিখেছি, দেখো, একটা দূর প্রান্ত, একটা পরীক্ষা প্রান্ত। এটা মানে এই নয় যে এই প্রান্ত পরীক্ষা হতে পারে, এটাও দূর প্রান্ত হতে পারে। আমি এইভাবে লিখেছি বোধহয় এটা বইয়ের সাথে সামঞ্জস্য রেখে আমি এটাও পরীক্ষা প্রান্ত করতে পারি, কোনো অসুবিধা নেই। মনে করছি আচ্ছা, পরীক্ষা প্রান্ত বলতে আমার পরীক্ষার ইনস্ট্রুমেন্ট কি লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু লাগবে একটা অ্যালগোমিটার, আর কিছু।
লাগবে কি জাস্ট একটা অ্যাভোমিটার, এটা দিয়ে আমার পরীক্ষার কাজ হয়ে যাবে। তাহলে দুই প্রান্ত খোলা অবস্থায় আমি অ্যাভো লাগাবো এখানে, এই প্রান্তটাও খোলা রাখবো। খেয়াল করে কথা, এই প্রান্ত খোলা, এই প্রান্ত খোলা আছে, কিন্তু এখানে আমি একটা অ্যাভো লাগাবো। আর এক্সপেরিমেন্টটা বোঝার সহায়তায় মনে করলাম পরীক্ষার প্রান্ত যেখানে আমার, সেখান থেকে সামথিং ডিস্টেন্স দূরে আমার একটা ফল্ট হয়েছে, কেমন ধরে নেওয়া মনে করলাম সেটা হচ্ছে আমার গ্রাউন্ড ফল্ট বা আর্থ ফল্ট হয়েছে। এই যে সেটা উত্তরই বলে দেবে যে কোন ধরনের ফল্ট হয়েছে, আমার গ্রাউন্ড ফল্ট হয়েছে, মাটির সাথে ফল্ট হয়েছে। তাহলে এখান থেকে একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা কত সেটা আমাদের বার করতে হবে, যেটা বিজ্ঞানী আমাদের বলে দেবে এক্সপেরিমেন্ট থেকে। এখন কেবলের পরিস্থিতি আমি একটু বলি। কেবলটা এখান থেকে এইটুকু একটা বন্ধু আছে যার নাম বড় হাতের এল, বড় হাতের আর, মানে এই কেবলটা মোট রেজিস্ট্যান্স হলো পরীক্ষা প্রান্ত থেকে মনে করলাম এটা একটা ডিস্টেন্স ধরে নাও, এই সাথে এল 2 মিটার দূরে ফল্ট হয়েছে। তাহলে এটা কি হবে, L1 ধরে নিলাম আমি, মাঝামাঝি না, এটা যে কোনো ডিস্টেন্স হতে পারে। ফল্ট কোথায় হবে এটা আমি বলতে পারি না, 5 হাত দূরে হতে পারে, 10 হাত দূরেও হতে পারে, 10 ফিট দূরে হতে পারে, যে কোনো জায়গা হবে। আমি যে দূরত্বে ফল্ট হয়েছে সেই দূরত্বটার নাম L2 দূরত্বে ফল্ট হয়েছে। R2টা কি, এই যে দূরত্বটা, তার মানে এখানে একটা রেজিস্ট্যান্স হবে যার নাম R2, বাদ বাকিটার নাম দিয়েছি R1। R1 আর R2 মিলে হচ্ছে আমার R1 এবং R2 যদি যোগ করি তাহলে সেটাই তো মোট R। ফল্ট রেজিস্ট্যান্সের একটা নাম দিলাম আমি, মনে করলাম সেটা শুধু R হলো। তাহলে এই অবস্থায় আমি কি লাগাবো, মিটারটা একটা অ্যাভো লাগাবো। দূর প্রান্তটা কি করেছি, খোলা অবস্থায়, মানে ওপেন। এখন এখানে অ্যাভো লাগালে অ্যাভো একটা রিডিং দেবে, সেই রিডিং এর মান যা হয় হোক, আমি নাম দিলাম, তার নাম হচ্ছে M1। এক্সপেরিমেন্ট দেখো, আবার খেয়াল করো। আন্ডারউড কেবলের দুই মাথা ওপেন করে দিলাম, এক মাথায় আমি অ্যাভো ধরলাম, এক মাথা ওপেন রেখেছি। মনে করছি বোঝার সুবিধার্থে এখানে একটা ফল্ট হয়েছে, মনে করছি, ফল্ট না হলে তো মিটার লাগাবো না, কেন ফল্ট হয়েছে বিধায় তো আমি এক্সপেরিমেন্ট করছি। মনে করলাম যে একটা ফল্ট হয়েছে সামথিং ডিস্টেন্স দূরে, কিন্তু ডিস্টেন্সটা আমি জানি না। তাহলে এখানে অ্যাভো লাগানোর পর অ্যাভো থেকে আমি একটা রিডিং পাবো, যে রিডিং এর মান যাই হোক, নামটা দিলাম বোঝা গেল কথাটা। তাহলে এই চিত্রটা যদি একটু সার্কিট ডায়াগ্রাম ডেভেলপ করি, তাহলে দেখো এই চিত্রের রূপান্তরিত চিত্র এটা। এখান থেকে এটা একটা রেজিস্ট্যান্স R2 যেটা এটা, এখান থেকে এটা একটা রেজিস্ট্যান্স R1 যেটা এটা, এখান থেকে এটা R ফল্টের রেজিস্ট্যান্স যার নাম R। এই প্রান্ত দেখো খোলা আছে। এখানে কি লাগিয়েছিলাম আমি, একটা অ্যাভো, যে অ্যাভো থেকে তার রিডিং এর প্রাপ্ত মানের নাম দিয়েছি আমি M1। এইবার তুমি এক্সপেরিমেন্টটা অ্যাকর্ডিং টু সার্কিট ডায়াগ্রাম যদি শুরু করি, এখান থেকে কারেন্ট ফ্লো হয়ে এই পথ দিয়ে এসে আবার এই পথ দিয়ে এসে এটা ফিরে যাবে। এই পথে আসবে না, কারণ এটা হচ্ছে আমার খোলা। খোলার আবর্ত হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি, যাকে বলা হয় চারিপাশে আছে কি বাতাস, অপরিবাহী মাধ্যম, ইনসুলেটেড, যার জন্য এখানে হাই রেজিস্ট্যান্স ডেভেলপ করার ফলে এটা কিন্তু খোলা অবস্থায় ওপেন সার্কিট। ওই যে আমরা বলি না যে ওপেন সার্কিটে কি কারেন্ট যাবে নাকি, না কেন যায় না, ওখানে রেজিস্ট্যান্সের মাত্রাটা হচ্ছে অনেক বেশি। কোথা থেকে আসলো রেজিস্ট্যান্স, খোলা জায়গা, বাতাসের রেজিস্ট্যান্স। বাতাস কি একটু অতি উত্তম অপরিবাহী, সেই জন্য খোলা। তার মানে কি এই অংশে আমার কোনো কারেন্ট যাবে না। যদি না যায় তাহলে এই কারেন্ট এই দিক দিয়ে এসে এই ফিরে গেল, এই পথটা কি হলো, এইটা আর এইটা দেখো সিরিজ হয়ে যাচ্ছে। ঠিক সেই কথাটারই বিবৃতি আমি এখানে লিখেছি।
যখন দুই প্রান্ত খোলা, তাহলে চিত্র কোনটা? 1 নম্বর চিত্র, M1 সমান R প্লাস R, এটা যে কথা এটাও বোঝা গেল। এইবার তখন দুই প্রান্ত 8, মানে উল্টো প্রক্রিয়া, কথা কিন্তু একই, মানে ওই কাজটা করতে হবে দুইবার। এইবার দুই প্রান্ত যদি 8 করি, 8 আর ওপেনের ভেতরে সম্পর্ক কি বা পার্থক্য কি? একসাথে শর্ট আছে, শর্ট করলে কথা, মানে একটা ডিসটেন্স হচ্ছে খুবই নিম্নমানের, আর একটা হচ্ছে অনেক বেশি খোলা আর বন্ধ। তার মানে কি বিপরীত শব্দ না? এটা বন্ধ মানে এটা আর্থের রেজিস্ট্যান্স হয় খুব কম, অর্থাৎ সেখানে আমরা রেজিস্ট্যান্সের মানটার কোনো হিসাবে নিয়ে আসি না। তাহলে ঠিক সেই এক্সপেরিমেন্টটা আবার করছি কি পরীক্ষার প্রান্তে, সেই গ্যাপ লাগিয়ে আমি রিডিং দিচ্ছি, ওই অবস্থায় আমি রিডিংটার নাম দিলাম N2। এবার যদি এর রূপান্তরিত সার্কিট ডায়াগ্রাম আমি ডেভেলপ করি, এটা R2, এই যে এটা R1, এটা আর্থের রেজিস্ট্যান্স বা ফল্ট রেজিস্ট্যান্স R, এই যে R করে দিয়েছি আমি, এখানে কোনো রেজিস্ট্যান্সের সিম্বল দেখিয়েছি আমি, কেন দেখালাম না? কারণ হবে যখন রেজিস্ট্যান্স বিদায় আমার এটা দেখানো লাগলো না। এইবার কারেন্ট ফ্লো যদি চিন্তা করি, এখান থেকে কারেন্ট উঠে এসে সামনে তার দুটো পথ, এই পথেও কারেন্ট যাবে, এই পথেও কিন্তু কারেন্ট যাবে, বোঝা গেল কথা? তাহলে এখন এই পথ আর এই পথ সার্কিট বলে কি এই দুইটা পথ প্যারালাল, তার সাথে এটা সিরিজ। দেখো M2 ক্ষেত্রে তাই লিখেছি, বোঝা গেল কথা? এটা কিন্তু এক্সপেরিমেন্টাল সেন্স, যে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটা কিন্তু আমি মূল চিত্র সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমি দেখাই দিয়েছি। এর পরের লাইনগুলো কিন্তু এমন কোনো কিছু না, গাণিতিক বিশ্লেষণ, শুধু লক্ষ্য রাখতে হবে এই জাতীয় একটা জায়গা, এখানে একটা প্রয়োগ করা আছে। প্রয়োগটা হচ্ছে কি, যে ডেরিভেশনের একটা অবস্থানে R2 স্কয়ার মাইনাস 2M2 R2 প্লাস M2 স্কয়ার একটা সূত্রে ফেলানোর জন্য অতিরিক্ত যে সংযোজনগুলো করেছি বা বিয়োজনগুলো করেছি, সেটাকে সমতলাকারে প্লাস M2 স্কয়ার আমি কি করলাম? মাইনাস M2 স্কয়ার, তাহলে মাইনাস 2M2 R2 লিখেছি, কিন্তু আমার তো আছে মাইনাস M2 R2, তাহলে একটা বেশি লিখেছি, এইবার একটা প্লাস M2 R2 দিয়ে দিলাম। বুঝা গেছে কথা? এই যে প্রয়োগটা হলো, এটা তোমার চর্চাতে একটু খেয়াল রাখতে হবে, নাহলে হঠাৎ করে পরীক্ষার হলে যে তুমি মিলাতে পারবে না। এই জায়গাটা এই জন্য আমি আন্ডারলাইন করে রাখলাম, তোমরা অধ্যবসায়ের মাধ্যমে এই চর্চার বিষয়টা একটু খেয়াল করে রাখবে। এইবার অন্যান্য কথাগুলোর যে বিবৃতি দেওয়া আছে, না বোঝার কিচ্ছু নাই কিন্তু এখানে, একদম গাণিতিক বিশ্লেষণ। সেখানে R1 প্লাস R2 পরিবর্তে R লিখছি, যে কথাটা আমার পূর্বে বলা শেষ। এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সের যোগফল এই হচ্ছে আবার টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এখানকার এই প্রয়োগ আছে, হ্যান্ডস্ট্যান্ড করার পর লাস্টে আমি এই জাতীয় একটা রেজাল্ট পেলাম না, বোঝার কিছু নাই কিন্তু। এখন এখানে এই ভ্যালুটা বোধক নিতে পারি, এই ভ্যালুটা বোধক নিতে পারি, আর কোনটা নেব? হিসাবে দেখা যায় R2 এর যে মান পাওয়া যায় সেটা M2 থেকে সব সময় কম হবে বা হয়, এমন এক কথা বোঝা গেল, বুঝতে পারি। R2 এর R2টাকে এই ফল দূরত্বের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা M2 দ্বারা পরিমাপিত রেজিস্ট্যান্সের মানের থেকে কম হবে। এই যে এখানে একটা শর্ত লিখেছি, দেখো R2 লেস দ্যান M2 এর কথাটার অর্থ কি? M2 থেকে R2 এর মানটা অনেক কম বা ছোট। যদি ছোট মান হতে হয় তাহলে R2 ইজ ইকুয়াল টু এই যে দুইটা চিহ্ন বিশিষ্ট কোন চিহ্ন নেব, নিশ্চয় বিয়োগ চিহ্ন না হলে তো M2 বড় হয়ে যাবে, R2 বড় হয়ে যাবে না M2 থেকে। আমি যদি M2 প্লাস সামথিং নিই, তাহলে R2টা কি হয়ে যাবে? M2 থেকে বড়। M2 তো একটা কিছু আছে, তার সাথে প্লাস সামথিং, তার মানে টোটালটা বেশি হয়ে যাচ্ছে না? আর যদি আমি কম রাখি,
তাহলে M2 মাইনাস এটা, যার জন্য লিখছি কি R2 লেস দ্যান M2। এই শর্ত সাপেক্ষে বিয়োগ চিহ্ন ব্যবহৃত, মানে আমি বিয়োগটা ব্যবহার করেছি, এর রেজাল্ট আসবে কি R2 M2 মাইনাস, বুঝা গেছে? এখন এর R2 থেকে কি পেলাম, রেজাল্ট আসলো আমার R2, কিন্তু বুঝলাম কি R2 হচ্ছে ফল্ট দূরত্বের রেজিস্ট্যান্সের মান। এখন একটা রেজিস্ট্যান্স এর মান জানা থাকলে ওর ভেতরে তিনটা তথ্যাদি লুকায়িত থাকে রেজিস্ট্যান্সে। সেই তিনটা তথ্যাদি কি, একটি হচ্ছে রো, একটি এর এবং ক্ষেত্রফল এ। এই তিনটা সমন্বয় যখন আমরা লিখি রো এল বাই এ, তাহলে এটা তো সত্য যে একটা রেজিস্ট্যান্সের মানের বা ওর ওই ভ্যালুতে তিনটা বিষয় জড়িত। কে কিভাবে, রোটা দ্বারা কি বোঝায়, যে কেবলটা আমি মাটির নিচে রাখছি সেই কেবলটা যে পরিবাহী পদার্থ সেটা কি উপাদান দিয়ে তৈরি, সেটা কি তামা, সেটা কি অ্যালুমিনিয়াম নাকি, তার বহিঃপ্রকাশ। এলটা কি আমার ওই কেবলটার দৈর্ঘ্য, এটা কি আমার ওই কেবলের ক্ষেত্রফল, যাই বলি না কেন, খাস বাংলা হচ্ছে তারের যে চিকন বা মোটা আধার সেটা। তাহলে এর ভেতরে দৈর্ঘ্য আছে, তাহলে আমার রেজিস্ট্যান্স পাওয়া মানেই আমি বলতে পারবো যে ওর ভেতরে দৈর্ঘ্য লুকিয়ে আছে, সেই দৈর্ঘ্যটা আমরা তখন পাব। বুঝা গেছে কথাটা? এটা ছিল হচ্ছে বিজ্ঞানী বিহেভিয়ার টেস্টের মাধ্যমে কেবল ফল্টের অবস্থান নির্ণয় করার এক্সপেরিমেন্ট। এটাই সরাসরি পরীক্ষায় আসতে পারে, বা আমরা যা করলাম এতক্ষণ অঙ্কের মাধ্যমে এই বিষয়বস্তুগুলো আমরা জবাব সরল প্রকৃতিতে আয়ত্ত করে ফেলতে পারবো, যদি বিষয়বস্তু ইন্টারনাল থিম কথাবার্তাগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার হয়। এখন দেখো কারোর কাছে এক্সপেরিমেন্টাল কোনো কথা আননোন অবস্থায় আছে কিনা বা বুঝতে পারছো না এমন কোনো অবস্থা আছে কিনা, এইগুলো কিন্তু কিছু না। আমাকে মনে রাখতে হবে ওই যে বক্সের ভেতরে ওই সমীকরণটা, এটা কার, বিজ্ঞানী বিহেভিয়ার টেস্টের ওই সমীকরণ, ওই বক্সের ওই মান দিয়ে কিন্তু আমার ফল্টের দূরত্ব নির্ণয় করা সম্ভব। আমি তার এক্সপেরিমেন্ট লিখবো না, আমার কি এক্সপেরিমেন্ট লেখার দরকার আছে? হ্যাঁ, হ্যালো। একটি 500 মিটার দৈর্ঘ্যের ফিডার কেবল। আস্তে আস্তে অঙ্কের ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে গাণিতিক মানের পরিস্থিতির আবটা তোমার কাছে আগে স্বচ্ছ থাকতে হবে, সব পড়ার দরকার নেই, অংশ ভেদে পড়ো এবং ওইটা বোঝার মন মানসিকতা জাগ্রত করো। হ্যাঁ, পড়ো তুমি। একটি 500 মিটার দৈর্ঘ্য। 500 মিটার দৈর্ঘ্য, তাহলে কেবলটা দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে আমার 500 মিটার। এইটুকু কি না বোঝার কিছু হলো? তোমরা তো এটা তুলে নিয়েছো বা ছবি তুলে নিয়েছো, যার জন্য আমি ছবি থেকেই বিষয়বস্তুগুলোকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। তারপর দৈর্ঘ্যের ফিডার কেবলে আর্ক ফল্ট হয়েছে। আচ্ছা, এই যে আমরা যেটা বিবেচনা করলাম এক্সপেরিমেন্টের জন্য এই ধরনেরই একটা ফল্ট হয়েছে, মনে করলাম এই ধরনের একটা ফল্ট হয়েছে। আর্ক এবং কেবলের মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করে ফল্ট নির্ণয় করা হলো। আস্তে আর্ক এবং কেবলের মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করে রেজিস্ট্যান্স পরিমাপ করি। তাহলে কি করেছিলাম আমরা? দেখো দুইবার এখন দেখেছিলাম না, এখন কি দুইটা টার্মিনাল থাকে, একটা লাল একটা কালো, লালটা লাগালাম একবার কেবলে দিয়ে, আর একটা কালোটা আর্ক। প্রথমবার মেজারমেন্ট করেছি, নাম দিয়েছি M1, দ্বিতীয়বার মেজারমেন্ট করব, নাম দেবো M2। এটা হচ্ছে আমাদের সিস্টেম বলে রাখছে। এখন প্রাপ্ত তথ্যাদির আলোকে কথাগুলোকে ক্লিয়ার করাচ্ছে। হ্যাঁ, ক নাম্বার দূর প্রান্ত ইনসুলেটেড, তখন 7 ওহম। আবার পড়ো।
দূর প্রান্ত ইনসুলেটর তখন 7 ওহম। হ্যাঁ, বলবে। ওহম। হ্যাঁ, এই কথাগুলো যে বলছে দূর প্রান্ত ইনসুলেটেড তখন 7 ওহম। ইনসুলেটেড দূর প্রান্ত ইনসুলেট মানে কথাটা একটু চেঞ্জ করে দিয়েছি। আমরা বলেছিলাম কি বাতাস ওপেন, কোনো কারেন্ট ফ্লো হবে না, রেজিস্ট্যান্স বেশি। ইনসুলেটেড মানে কি রেজিস্ট্যান্স বেশি। ইনসুলেশন কিসের ইনসুলেশন? ওই যে বাতাস আছে তার চারিপাশে, এই যে দুইটা তার ওপেন রাখা মানে কি মাঝখানে কি আছে? বাতাস। বাতাস হচ্ছে একটা অপরিবাহী মাধ্যম, যার জন্য আমরা নো কারেন্ট ওই আমরা ইফেক্টটা পাই কি কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। ব্যাখ্যাটা কি? টেকনোলজি এই ব্যাখ্যা দিচ্ছে যে বাতাসটা অপরিবাহী মাধ্যম বিধায় পথ তৈরি করতে পারছে না। আজকে যদি আল্লাহর এই প্রদত্ত জিনিসটা পরিবাহী মাধ্যম হতো তাহলে ওপেন জায়গা দিয়েও কারেন্ট ফ্লো মানুষ মারালেও লাগায়। তাহলে যখন দূর প্রান্ত আমি খোলা রাখছি তখন ওই যে অ্যাবো দিয়ে যে রেজিস্ট্যান্সটা মাপলাম এই M1 এর মানটা পেয়েছি আমি 7 ওহম। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? আমি যে M1 এর ইন্ডিকেটিং করলাম 7 ওহম, M1 টা কি? যখন আমার দূর প্রান্ত ইনসুলেটেড খোলা ওপেন তখন পরিমাপকৃত রেজিস্ট্যান্সের মান পেয়েছি আমি 7 ওহম। আগে কি বলেছিলাম 7 ওহম, তো আমি জানি না, আমি একটা নাম দিয়েছিলাম মাত্র যেটা M1 হতে পারে, সেটা যে কোনো একটি মান। তাহলে এই মতো অবস্থায় সেই মানটা কত? M1 হচ্ছে আমার 7 ওহম। তারপর খ দূর প্রান্ত মাটিতে সংযোগ তখন 1.7 এই ওহম। যে মাটিতে সংযোগ আট করা, তাহলে আমার দ্বিতীয় এক্সপেরিমেন্ট কখন তার রেজাল্ট এসছে কত? 1.7 ওহম। 1.7 ওহম হয়েছে। এটা তো বোঝা গেল। যেহেতু আমার এক্সপেরিমেন্ট কিন্তু দুইবার, একবার খোলা অবস্থায় একবার মাটির সাথে লাগানো, তাহলে এমকো অবস্থায় আমি রেজাল্ট পেলাম 1.7 ওহম। কেবলের মোট রেজিস্ট্যান্স 1.8 ওহম হলে আস্তে কেবলের মোট রেজিস্ট্যান্স এই যে আর এর মানটা হচ্ছে 1.8 ওহম। আর বলতে কি কেবলটার মোট রেজিস্ট্যান্স মোট দৈর্ঘ্যের মোট রেজিস্ট্যান্স যার নাম কি বড় হাতের আর কি সেটা 1.8 ওহম। এটা কি না বোঝার কিছু হলো? হ্যাঁ, টেস্টিং প্রান্ত হতে ফল্টের দূরত্ব ফল্টের দূরত্ব, ফল্ট রেজিস্ট্যান্স ফল্ট রেজিস্ট্যান্স মানে কি বাদ করতে হবে? M2 কত সেটা আর কত সেটা। দেখি বোঝা গেল। M2টা কি নির্দেশ করছে? পরীক্ষার প্রান্ত থেকে কত দূরত্বে ফল্ট হয়েছে সেই দূরত্বটা। তাহলে এই মানটা পাওয়ার জন্য আমরা একটু মোছামুছি করি, এই সূত্র এটা বসাবো। আমরা বসাবো কি এই সূত্রটা, তাহলে তুমিও বসাও, দেখা কিনা একটা রেজাল্ট আসবে। R2 is equal to M2 কত পেয়েছিলাম? 1.7 minus root over M1 7 minus 1.7 আর 1.8 minus 1.7 তাতে এখানে একটা রেজাল্ট আসবে। এত কি? এত ওহম। তাহলে R2 যেটা পেলাম সেটা কি অর্থ বহন করছে? ফল্ট দূরত্ব পর্যন্ত ওই কেবলের যে রেজিস্ট্যান্সের মান উহা হচ্ছে 0.971 দেখি বোঝা গেল না কথা? R2 পরিস্থিতিটা কি? ফল্ট দূরত্ব পর্যন্ত যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 0.971। এখন দূরত্ব কত? আমার তো দূরত্ব দরকার, আমার তো এক্সপেরিমেন্টের উদ্দেশ্যই হচ্ছে কত দূরত্বে ফল্ট হয়েছে। তাহলে নাও স্টার্ট, এটা ঘাবড়ানোর কিছু নাই। এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 500 মিটার, এখান থেকে এই দূরত্বের রেজিস্ট্যান্স হচ্ছে 1.8 ওহম। তাহলে আমি কি বলতে পারি 1.8 ওহম সমান 500 মিটার? তাহলে কথাটাকে যদি প্রয়োগ করি 1.8 ওহম সমান 500 মিটার।
1 ওহম সমান 500 বাই 1.8। তুমি পেয়েছো কত? 0.971। 500 into 0.971 by 1.8। That is it. 269.72 269.72 এত কি? এত বেরো কি হবে? মিটার এত মিটার। এল বের এইবার হচ্ছে 269.72 মিটার দূরে আমার ফল্ট হয়েছে, যে কেবলটা দৈর্ঘ্য ছিল 500 মিটার। এখন 269 কোন প্রান্ত থেকে? পরীক্ষা প্রান্ত থেকে কিনা? যেখানে হচ্ছে অ্যাবোমিটার যেখানে আমি ইনস্ট্রুমেন্ট লাগিয়েছিলাম, যেখানে আমি অ্যাপো লাগিয়েছি, সেখান থেকে 270 মিটার দূরে যে যদি আমি মাটি ওপেন করি, এইবার আমি ফল দেখতে পাবো। হতে পারে সেটা ফল, হতে পারে সেটা শর্ট সার্কিট ফল, হতে পারে সেটা ওপেন সার্কিট ফল। ফল্ট যে ধরনেরই হোক, সেটা এক্সপেরিমেন্টের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে ফল্টের দূরত্ব বলে দেয়। এখন এই দূরত্বটা কি বোঝা গেল? এইবার আরেকটা জানতে চাচ্ছে কি সে? ফল্ট রেজিস্ট্যান্স। ফল্ট রেজিস্ট্যান্স। এখন দেখো এই সমীকরণের ভেতরে তুমি M1 = R + R2, R2 তুমি জানো, হ্যাঁ এই যে পেয়ে গেলাম না, জি তাহলে আর কি পাওয়া যাবে না? তাহলে M1 কত রেজাল্ট? M1 আছে 7 ওহম। M1 7 7। R2 কত? 0.971, তাই না? R2 কত হয়েছিল? হ্যাঁ ওই যে 0.97। রেজাল্ট হচ্ছে 6.029 বাস ওই হয়ে গেল 6.0। ওটাই ফল্ট রেজিস্ট্যান্স। ওইটা হচ্ছে ফল্ট রেজিস্ট্যান্স বা আর্থের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সের মাত্রা। বোঝা গেছে কথা? এখন এইগুলো আগে বেশি সময় লাগবে না। এই সপ্তাহটা তোমরা যদি পরপর এই একটা সপ্তাহ ক্লাস করো, তাহলে আশা করি তোমাদের এগুলো হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নাই। আর গতদিনের তোমাদের সাথে যে ক্লাস হয়েছিল মনে হয় সেটা 3 কোর বেল্টেড কেবলের অবস্থা এবং শর্ত সাপেক্ষে কিছু জবাব বা গাণিতিক সমস্যার সমাধান, সেগুলো যেগুলো শর্তগুলো ছিল, এই শর্তগুলো যেন মন থেকে হারিয়ে না যায়। তাহলে অঙ্কের কখনো কখনো ভাষাগত পরিবর্তনে কোনো অঙ্ক দিলে তুমি কিন্তু আটকে যাবে, এবং যদি কোনো সমীকরণ প্রতিপাদন করতে বলে তাও তুমি আটকে যাবে। যেমন আমাদের 3 কোর বেল্টেড কেবলের প্রথম সমীকরণ একটা ছিল যে নিউট্রালের ক্যাপাসিট্যান্স নির্ণয় করা, Cn = 3C1 + C2। এটা কিভাবে হলো তার চিত্রের ধারাবাহিক ব্যাখ্যাগুলো আমি দিয়েছিলাম। এরপরে 3 কোর বেল্টেড কেবলের যে 3টি শর্ত, 3টা কোরকে একত্রে এবং শীতের মধ্যে ক্যাপাসিট্যান্স নির্ণয় করবে, এটা সমীকরণ আকারেও চাইতে পারে, আবার অঙ্কের ভেতরে দিয়েও জবাবগুলো চাইতে পারে। আবার বলা ছিল একটি কোর আর্থের সাথে এবং অন্য 2টি কোরের মধ্যে ক্যাপাসিট্যান্স নির্ণয় করে, এটা সমীকরণও চাইতে পারে, এটা আবার অঙ্কেরও প্রয়োগ হতে পারে। আবার আরেকটা শর্ত ছিল যে কোনো 2টি কোরকে একত্রে শীতের সাথে এবং অন্য কোরের মধ্যে ক্যাপাসিট্যান্স। তাহলে এই যে 3টা শর্ত সাপেক্ষের বিষয়, সেটা অবশ্যই যে আলোচনাটা আমি করে দিয়েছিলাম, সেই আলোচনাগুলোর গাণিতিক প্রয়োগ, ব্যাখ্যা বা সেটার ডেরিভেশন চিত্রের মাধ্যমে এক্সামিনারকে উপস্থাপন করবে, শুধু লিখে দিয়ে আসলে কিন্তু এটা হবে না। যাই সেগুলোকে চর্চায় পেল। তোমাদের TD2 সাবজেক্টের অধ্যায় ভিত্তিক বিভিন্ন রকমের গাণিতিক বিষয়াবলীগুলো জড়িত, এগুলো চর্চায় না রাখলে হঠাৎ করে পরীক্ষার আগের দিন বা 2-1 দিন আগে এটা আয়ত্ত নিয়ে আসা কখনোই সম্ভব না। TD2 বিষয়টা কিন্তু তোমাদের এই পর্বের সাবজেক্টের ভেতরে একটু বেশি অ্যাটেনশন থাকতে হবে। শুধু পড়ে দেখে গেলেই কিন্তু তুমি পরীক্ষার হলে সম্পূর্ণতা লাভ করতে পারবে না, তোমার বিভ্রান্তি তৈরি হবে।
চর্চা না থাকলে মাস্ট বিভ্রান্তি তৈরি হবে, এর কোনো বিকল্প নাই। যার জন্য আমরা উদ্বেগগুলো এবং চলমান